আচ্ছা, বিশ্বের ক্ষমতার ভরকেন্দ্রটা কি বদলে যাচ্ছে? আমাদের চোখের সামনেই যেন বিশ্ব রাজনীতির মানচিত্রটা নতুন করে আঁকা হচ্ছে। আর এমন একটা নতুন জোটের কথা শোনা যাচ্ছে, যা কিনা কয়েক দশক ধরে চলা বিশ্ব ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারে। চলুন একটু গভীরে গিয়ে দেখি, রাশিয়া, চীন আর ভারতের এই সম্ভাব্য অক্ষের পেছনের আসল চালিকা শক্তিটা ঠিক কী। এই কথাগুলো একটু খেয়াল করুন। এগুলো কিন্তু কোনো বিশ্লেষকের কথা নয়, বরং এই দেশগুলোর শীর্ষ নেতাদের মুখ থেকেই বেরোনো। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো অংশীদারিত্ব, জোট নয়। এটা কিন্তু একটা বিশাল পার্থক্য। মানে তারা কোনো সনাতন সামরিক জোটের কথা বলছে না, বরং আরও অনেক বেশি নমনীয়, কিন্তু সম্ভবত ততটাই প্রভাবশালী এক নতুন ধরনের সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? রাশিয়া, চীন আর ভারত কি আসলেই একটা নতুন অক্ষ তৈরি করছে? এই বিশ্লেষণে আমরা এর পক্ষে এবং বিপক্ষের প্রমাণগুলো দেখব, আর বোঝার চেষ্টা করব এই সম্ভাব্য ব্লকের ভিত্তিটা ঠিক কতটা মজবুত। এই নতুন চ্যালেঞ্জটাকে ঠিকমতো বুঝতে হলে আগে তো বুঝতে হবে চ্যালেঞ্জটা কাকে করা হচ্ছে, তাই না? কয়েক দশক ধরে বিশ্বের অপারেটিং সিস্টেম ছিল প্যাক্স আমেরিকানা, সোজা কথায় মার্কিন নেতৃত্বাধীন একটা ব্যবস্থা। আর এই ব্যবস্থার বিরুদ্ধেই এখন একটা সমন্বিত প্রতিরোধ গড়ে উঠছে বলে মনে হচ্ছে। ব্যাপারটা কিন্তু হুট করে হয়নি। বেশ কিছু ঘটনা প্রবাহ এদেরকে একজোট হতে একরকম বাধ্যই করেছে। যেমন ধরুন, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে চীনের আরও কাছে ঠেলে দিয়েছে। এরপর ব্রিক্সের সম্প্রসারণের মাধ্যমে একটা নতুন অর্থনৈতিক মাধ্যাকর্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। বলতে গেলে প্রতিটি ঘটনাই তাদের পারস্পরিক নির্ভরতা বাড়িয়েছে। তো আমরা দেখলাম তারা কিভাবে কাছাকাছি আসছে। এখন চলুন মূল প্রশ্নে যাওয়া যাক। কেন? কোন শক্তিশালী অভিন্ন স্বার্থ এই দেশগুলোকে বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার বিরুদ্ধে এক ছাতার নিচে নিয়ে আসছে? চলুন দেখি তাদের লক্ষ্যগুলো ঠিক কোথায় গিয়ে মিলে যাচ্ছে। এই টেবিলটাই কিন্তু আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। দেখুন, ভূ রাজনীতি থেকে অর্থনীতি, প্রতিটি ক্ষেত্রেই তাদের স্বার্থগুলো যেন এক সুতোয় বাঁধা। যেমন তিনটি দেশই মার্কিন প্রভাব কমাতে চায়। আবার মুদ্রার দিকে তাকান, রাশিয়া ডলারের আধিপত্য শেষ করতে চায়, চীন তার ডিজিটাল ইউয়ানকে প্রতিষ্ঠা করতে চায়, আর ভারত চাইছে রুপির আন্তর্জাতিকীকরণ। এই সবগুলোই কিন্তু ডলার কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার প্রতি এক সরাসরি চ্যালেঞ্জ। আগের টেবিলের ওই আলাদা আলাদা লক্ষ্যগুলোকে যদি আমরা এক করি, তাহলে যা পাওয়া যায় তা হলো এই চারটি মূলনীতি। তাদের সম্মিলিত স্বপ্ন হল একটা বহুমেরু বিশ্বের, যেখানে ক্ষমতার কেন্দ্র শুধু একটা দেশের হাতে থাকবে না, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকবে। আর এই স্বপ্নের মূল চালিকা শক্তি হল অর্থনৈতিক সার্বভৌমত্ব আর কৌশলগত ভারসাম্য। কিন্তু সব বড় গল্পেরই তো একটা কিন্তু থাকে, তাই না? আর এই স্বপ্নের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। চলুন এবার মুদ্রার উল্টো পিঠটা দেখা যাক। এই সম্ভাব্য অক্ষের ভিত্তির ফাটলগুলো একটু খতিয়ে দেখি, যা এর স্থায়িত্বকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এখানে এই জোটের সবচেয়ে বড় আর অদ্ভুত বিরোধাভাসটা, একদিকে ব্রিক্সের মতো মঞ্চে ভারত আর চীন অর্থনৈতিক পার্টনার হিসেবে হাত মেলাচ্ছে, অন্যদিকে হাজার হাজার মাইল দূরে হিমালয়ের সীমান্তে তাদের সেনারা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। এটা কোনো ছোটখাটো মতবিরোধ নয়, বরং এক গভীর অবিশ্বাসের সম্পর্ক, যা এই জোটের সবচেয়ে বড় দুর্বলতা। শুধু ভারত চীন সমস্যাই কিন্তু নয়, আরও বড় বাধা আছে। যেমন ধরুন, ভারতের অর্থনীতি পশ্চিমা বিশ্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাশিয়া দিন দিন চীনের অর্থনৈতিক জুনিয়র পার্টনারে পরিণত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এখানে একটা আদর্শগত সংঘাতও রয়েছে। দুটো কর্তৃত্ববাদী দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সাথে কিভাবে একটা দীর্ঘমেয়াদী জোট গড়বে, এই প্রত্যেকটা চ্যালেঞ্জে কিন্তু এই জোটকে লাইনচ্যুত করার জন্য যথেষ্ট। তাহলে আমরা পক্ষে বিপক্ষে দুটো যুক্তিই দেখলাম। সব মিলিয়ে আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? এই সম্পর্কের আসল রূপটা কি? এটা কি একটা আনুষ্ঠানিক জোট, নাকি অন্য কিছু? চলুন একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার চেষ্টা করা যাক। একে ঠিক গতানুগতিক জোট বললে আসলে ভুল হবে। বিশেষজ্ঞরা এর জন্য একটা নতুন শব্দ ব্যবহার করছেন, কৌশলগত অভিসৃতির অক্ষ বা অ্যাক্সিস অফ স্ট্র্যাটেজিক কনভার্জেন্স। এর মানে হলো এটা ন্যাটোর মতো কোনো পাকাপোক্ত সামরিক জোট নয়, যেখানে একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ। বরং এটা একটা বেশ ফ্লেক্সিবল বোঝাপড়া, যা কেবল সেই সব ক্ষেত্রেই কার্যকর হবে যেখানে তাদের সবার কৌশলগত স্বার্থ মিলে যাবে। তবে এই অনানুষ্ঠানিক বোঝাপড়াকে কিন্তু মোটেও দুর্বল ভাবলে চলবে না। এই সম্পর্কটা ইতোমধ্যেই কিছু শক্তিশালী প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে গড়ে উঠছে। ব্রিক্স হয়ে উঠছে এর অর্থনৈতিক ইঞ্জিন, আর সাংঘাই সহযোগিতা সংস্থা বা এসসিও এর রাজনৈতিক ও নিরাপত্তা ফোরাম। এগুলো শুধু আলোচনার জায়গা নয়,
বরং এমন প্রতিষ্ঠান যা সময়ের সাথে সাথে এই সম্পর্ককে আরও অনেক বেশি মজবুত করতে পারে। তাহলে এদের নেক্সট স্টেপ কী হতে পারে? আগামী কয়েক বছরে এই বিষয়গুলোর দিকে আমাদের ভালোভাবে নজর রাখতে হবে। যদি তারা একটা সমন্বিত জ্বালানি নীতি গ্রহণ করে, ডলারের বিকল্প একটা মুদ্রা ব্যবস্থা চালু করে এবং নিজেদের মধ্যে প্রযুক্তি ভাগাভাগি শুরু করে, তাহলে বুঝতে হবে এই অভিস্মৃতি একটা সত্যিকারের পাওয়ার ব্লকে পরিণত হচ্ছে, যা বিশ্ব ব্যবস্থাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো সবশেষে আমরা একটা বড়সড় প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম, আমরা কি সত্যি একটা নতুন বিশ্ব ব্যবস্থা শুরুর সাক্ষী হচ্ছি, নাকি এটা কেবলই এক অস্থায়ী কৌশলগত বোঝাপড়া? এর উত্তর তো সময় দেবে। তবে একটা কথা নিশ্চিত, আগামী দশক বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।